হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। কারণ আজ আমি বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে, যেটা রয়েছে হুগলির বনমালীপুরে। সর্বপ্রথমে আমরা হাওড়া স্টেশন থেকে 10:30 চন্দনপুর লোকালটা ধরলাম। তো নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো। এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই যাত্রাপথের মোট 9টা স্টেশন পড়বে, সময় লাগবে মিনিমাম 40 মিনিট। আর এখান থেকে আমাদের যাত্রাপথের টোটাল দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। আজ আমরা যাব বারুইপাড়া স্টেশনে। চলো আমরা স্টেশনে গিয়ে কথা বলি। ব্রহ্মদত্ত ধাম ও তার সৃষ্টির সমস্ত তথ্য নিয়ে শুরু করতে চলেছি আজকে জার্নি টুগেদার ব্লগ চ্যানেলের আমাদের এই প্রতিবেদনটি। 3 বন্ধু মিলে সপ্তাহের একদিনে বেরিয়ে পড়েছিলাম ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি দর্শন করতে। বেশ কিছুদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম এমন একটা জায়গায় যাব যেখানে গেলে মনটা সত্যি ভালো হয়ে যাবে। ট্রেনের জানালা দিয়ে চোখে পড়ছে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, যেখানে হালকা বাতাসে দোলা দিচ্ছে ধানের শীষ। পাশেই সারি সারি বাঁধাকপি, ফুলকপি আর আলুর ক্ষেত। সবুজের মাঝে সাদা সবুজের মেলবন্ধন। শীতের নরম রোদে প্রকৃতি যেন সেজে উঠেছে এক অপার সৌন্দর্যে। মন পুরো ভরে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি 10:30 চন্দনপুর লোকাল ধরে এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল বারুইপাড়া স্টেশনে। আর 10:30 যে ট্রেনটা আমরা করে এসেছিলাম সেটা এখানে 11:04 ঢোকানোর কথা ছিল। আর আমরা এখন 11:28 হয়ে গেছে। আর মোটামুটি 24 মিনিট লেটে আমরা এখানে পৌঁছেছি। তো এখন আজকে আমি একা আসিনি, আমার সাথে আমার এসেছে 2টো বন্ধু। আমার 2টো বন্ধু এসেছে, আমিও তোমাদের সাথে তাদের আলাপ করে দিচ্ছি। এটা হচ্ছে আকাশ, আর আরেকটা বন্ধু এসছে অনিমেষ। তো 3 জনে মিলে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন মোটামুটি স্টেশনে চলে এসেছি, যেমনটা আমি তোমাদের বললাম। আর ট্রেন তো লেট ছিলই, তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব অটো ধরে, আমরা অটো করে একদম মন্দিরের সামনে চলে যাব। আর গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছিলাম। গাড়ি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1A-তে নামিয়েছে, 1A নামিয়েছে। আর আমরা 1A-তে মানে ফুটওভার ব্রিজ ধরে আমরা নেমে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আর অটো ভাড়া বেশি নয়, অটো ভাড়া 15 টাকা লাগবে এখান থেকে মন্দির যেতে, যতটুকু আমি জানি। তো চলুন যাওয়া যাক। আমাদের ওই 1 নম্বরে নামিয়েছিল, আর আমরা এখন 1A থেকে যে ফুটওভার ধরে ব্রিজ থেকে নেবে এখান থেকে আমরা এখন চলে যাব। 3 বন্ধু মিলে 15 টাকা করে ভাড়া দিয়ে চটপট রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের খুবই কাছে। তো অবশেষে চলে আসলাম মন্দিরের একদম খুব কাছেই। তো মন্দিরটা এখান থেকে বেশি দূর নয়, মোটামুটি ওই 500 মিটারের মধ্যেই রয়েছে। তো এখন মোটামুটি চলে এসেছি, চলুন সামনে থেকে দেখাচ্ছি। ধরে প্ল্যান করছিলাম কোথায় যাব। অবশেষে ঠিক করলাম যে এই মন্দিরটা খুব সুন্দর। আর মন্দিরটা কেন সুন্দর হবে না, এটা হচ্ছে আমাদের, আমি বলবো, এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। যদি প্রথম বলা হয় মায়াপুরের পরেই কিন্তু এই মন্দিরটা মোটামুটি অনেকটাই বড়, আর অনেকটাই এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে। তো আমার 2 বন্ধু সামনে এগোচ্ছে আর আমিও যাচ্ছি আস্তে আস্তে। আর চারিপাশটা খুব সুন্দর। বৃহস্পতিবার মানে একটা খুব ভালো একটা দিন। আর এই মন্দিরে বৃহস্পতিবার অনেক রকমের বড় করে পূজা অর্চনা হয়, ভোগ খাওয়ানো হয়। ব্রহ্মদত্ত ধামে চলি মন ভরে আনন্দে। জার্নি টুগেদার ব্লগে স্মৃতি রবে বন্ধে। প্রকৃতির কোলে মন্দির, শান্তির পরিবেশ। সাথে থাকুন আমাদের, দেখুন নতুন দেশ। ব্রহ্মদত্ত ধাম হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত একটি বিশাল সনাতন হিন্দু মন্দির। প্রায় 150 বিঘা জমির ওপর স্থাপিত এই মন্দিরটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির হিসেবে পরিচিত।
মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। চলুন আমরা প্রধান ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করি। মন্দিরের গেটের পাশেই রয়েছে মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি। মন্দিরে ঢুকেই অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি বিশাল এই মন্দির! ব্রহ্মদত্ত ধাম এক অপূর্ব তীর্থস্থান, যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতা এক সূত্রে গাঁথা। ধামের মূল মন্দিরটি সুচারু কারুকার্যে গড়া, যেখানে ভক্তরা ধ্যান ও প্রার্থনায় নিমগ্ন থাকেন। সূর্যোদয়ের আলো মন্দিরে চূড়ায় পড়লে এক মোহময় দৃষ্টি সৃষ্টি হয়। সন্ধ্যায় দ্বীপ প্রজ্বলনের সময় ধাম এক স্বর্গীয় আভা ধারণ করে। এখানকার পবিত্রতা ও নীরবতা মানসিক প্রশান্তির এক অনন্য আশ্রয়স্থল। প্রকৃতি ও ধর্মের অপূর্ব মেলবন্ধন ব্রহ্মদত্ত ধামকে এক স্বর্গীয় সৌন্দর্য এনে দিয়েছে। মন্দিরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন রয়েছে দুপাশে সুবিশাল স্তম্ভ, যেগুলিতে সন্ধ্যাবেলায় কৃত্রিম উপায়ে 108টি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রবেশদ্বারের পাশেই দুটি মন্দির। ডান দিকের মন্দিরে রয়েছে কপিল মুনির মন্দির, আর বাম পাশের মন্দিরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। প্রায় 15 বিঘা জমির উপরে ভরে উঠেছে এই পবিত্র মন্দিরটি। 2018 সালের 18ই ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্ঘাটন হয়। আপনারা সকলেই আসুন আর দর্শন করে যান এই মন্দিরটি। মূল মন্দিরের প্রবেশদ্বারটি ছিল খুব সুন্দর ও কাঠের দ্বারা নির্মিত, যার মধ্যে ছিল নানা ধরনের কলাকৌশল। চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। দেখুন মন্দিরের মধ্যে কি বিশাল জায়গা! দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখুন মন্দিরে কি বিশাল জায়গা! দেখে অবাক হয়ে তাকিয়ে থাকবার উপায় নেই। আরেকটু সামনে যেতেই মন্দিরের সামনেই দেখতে পেলাম একটি শ্বেত পাথরের কচ্ছপ মূর্তি। কথিত রয়েছে অতীতে কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার বলা হতো। বলা হয় যে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং মন্দ্রাঞ্চল পর্বতকে তার বর্মে ধারণ করেছিলেন। আপনারা যে সামনে ভগবানের মূর্তিটা দেখতে পাচ্ছেন, দেখুন একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছেন। এই মন্দিরটি নির্মাণ করেছেন শ্রী নারায়ণ মহারাজ। নারায়ণ মহারাজ হলেন নারায়ণপুর সদ্গুরু। সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হল মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা, মানুষের মধ্যে মনুষ্যত্বকে স্থাপন করা। এবার দেখুন ঠাকুরের প্রসাদ এবং চরণামৃত সেবকরা নিয়ে এসেছে দর্শনার্থীদের দেবার জন্য।
লাইন দিয়ে সব দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছে। এক এক করে প্রসাদ ও চরণামৃত নিয়ে এখন মূল প্রসাদ যেটা বাইরে বিতরণ হবে সেখানে খাবার জন্য যাচ্ছে। শ্রী নারায়ণ মহারাজ সমগ্র ভারতবর্ষে 4টি দত্তধাম নির্মাণ করেছেন, যার মধ্যে প্রথম দত্তধাম হল শিব দত্তধাম, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় ধামটি হল অনুসুয়া দত্তধাম, যেটি অবস্থিত কন্যাকুমারীতে। তৃতীয় ধামটি হল ব্রহ্মদত্ত ধাম, যেটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত, যার এখনও কাজ চলছে। সর্বশেষ তথা চতুর্থ ধামটি হল অত্রিধাম, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, যার নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি শিব ঠাকুর দর্শনের জন্য। এটাই সেই শিবের মন্দির, মন্দিরের নিচে। তো এটা অন্য সময় আসলে খুবই মানে শান্তির জায়গা, এটা একটা। তো এটা মোটামুটি রেডির পথেই চলে এসেছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের দেখাতে চলেছি মন্দিরের বাইরের পরিবেশের সাথে কপিল মুনির মূর্তি। আর দেখাবো অন্যদিকে রয়েছে সিদ্ধিদাতা ভগবান গণেশ। বনমালীপুরের পথে মন্দিরের ঐশ্বর্য ইতিহাসের গল্প বলে, স্থাপত্যের গরিমা প্রতিটি কোণে খুঁজে পাই, সংস্কৃতির ছোঁয়া মন ভরে দেখে যাই এই ধামের মহিমা। আপনাদের বলে রাখি, এই মন্দিরে প্রতি বৃহস্পতিবারই পুজো হয় এবং বিনামূল্যে ঠাকুরের ভোগ প্রসাদেরও বিতরণের আয়োজন রয়েছে। বৃহস্পতিবারে এই মন্দিরের পুজোর নির্বন্ধ আমি আপনাদের সাথে তুলে ধরছি। যেমন ধরুন, বৃহস্পতিবার সকালে 9টায় আরতি শুরু হয়, আবার দুপুর 1:30 আরতি হয়। দুপুর 2টোয় প্রসাদ বিতরণ, সন্ধ্যা 7টায় আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহ পালকি নিয়ে ভ্রমণ রাত্রি 9:30 পর্যন্ত হয়। আবার রাত্রি 10টায় আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় আপনারা এসে এখানে পুজো দিতে পারবেন। আমার মতো আপনাদেরও এই মন্দিরে এত সুন্দর আরতি দেখতে হলে আপনাদেরও আসতে হবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। প্রধান মন্দিরের উপরে আদি ব্রহ্মার মূর্তি রয়েছে, যেটি সাধারণ মানুষের জন্য সাধারণত দেখানো হয় না, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে প্রবল মানুষের ভিড়ের জন্য আমি আপনাদের এই মূর্তিটি দেখাতে পারলাম না। আপনারা যখন আসবেন তখন মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চেষ্টা করতে পারেন সেই পুরনো ঠাকুরের মূর্তিটি দর্শনের। এখন দুপুর 2:06। শয়ে শয়ে ভক্তরা লাইন দিয়ে কুপন নিচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। সবাই কিন্তু বাবার আশীর্বাদ ও প্রসাদ নিয়ে তারপর কুপন সংগ্রহ করে লাইন বাই লাইন কুপন নিয়েছে এবং লাইন দিয়ে যাচ্ছেন ভোগ প্রসাদের জন্য। এইভাবে লাইন দিয়ে বসে খেতে হয়। প্রায় 800 থেকে 1200 লোক একসাথে এই মন্দিরে খেতে পারেন, এমনই ব্যবস্থা রয়েছে এই গোটা মন্দির জুড়ে। মানে এখানে এত পরিমাণ মানুষ বিনামূল্যে প্রসাদ খান, মানে দেখলে অবাক হয়ে যাবেন রীতিমতো। লাইনটা যদি দেখাই, কমপক্ষে 1000-এরও বেশি মানুষ এসে গেছেন, আর আমিও তাদের সাথে সামিল হয়ে বসে পড়েছি বাবার ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আমাদের প্রসাদ গ্রহণ তো হয়ে গেল। তো প্রসাদ গ্রহণ করার পর আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরছি, আর খুব ভালোভাবে প্রসাদ গ্রহণ করেছি। তো এখন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখব মন্দিরটার কীরকম কী। মন্দিরের সৌন্দর্য যতই কম বলা হবে ততই কম।
প্রচুর বড় এরিয়া, খুব সুন্দর একটা। যে চূড়াটা দেখছেন, চূড়াটা এমনভাবেই তৈরি যে এই চূড়াটার কোনো ছায়া কোনো দিকেই পড়ে না। মন্দিরের বাইরেই ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল, যেমন ফুচকা, আইসক্রিম, জিলিপি, আরও অনেক কিছু, এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রকমারি দোকানও ছিল, যেগুলোর মধ্যে আমরাও কিছু কেনাকাটা করেছিলাম। তো এই ছিল বন্ধুরা ব্রহ্মদত্ত ধামের ভিডিও। আজকে ঘুরে গেলাম হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির ব্রহ্মদত্ত ধাম, দর্শন করালাম পুরো মন্দিরটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।